আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ভার্গবসে তোমাদের স্বাগত। আমি পার্থ স্যার। চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা ক্লাস 5 এর কার্ডের সাহায্যে সহজে হিসেব করি এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। তো দেখো তোমরা এর আগে ক্লাসে এখানে এককের কার্ড, দশকের কার্ড, শতকের কার্ড, হাজারের কার্ড, তারপর অযুতের কার্ড এইগুলো সম্বন্ধে তোমরা জেনেছো। তাই তো? তো এই কার্ডগুলোর মাধ্যমে আমরা কয়েকটি সমস্যা অঙ্কের সহজেই সমাধান করব। ঠিক আছে? তো চলো আমাদের কি বলেছে দেখি। দেখো এখানেতে কি রয়েছে, কিছু আমাদের কার্ড দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কি মান পাচ্ছি সেই অনুযায়ী সেগুলোকে আমরা স্থানীয় মানে বিস্তার করছি। তারপরে সেগুলোকে অঙ্কে লিখছি। তারপরে সেটাকে আমরা কথায় লিখছি। ঠিক আছে? তো চলো আমাদের এরপরে কি বলেছে দেখি। দেখো, এখানে তো আমাদের কি রয়েছে দেখো ৩ টে অজুতের কার্ড রয়েছে। কটি রয়েছে? ৩ টে। তাহলে আমাদের কি হবে এটা? ৩০,০০০। কত হবে? ৩০,০০০। তাই তো? দেখো কটি হাজারের কার্ড রয়েছে? ৪ টে হাজারের কার্ড রয়েছে। তাই তো? তাহলে এটা আমাদের কি হবে? ৪,০০০ হবে। দেখো, এখানে কটি তোমার ১০০ কার্ড রয়েছে? ৪ টে। তাহলে কি হচ্ছে আমার? ৪০০। তাই তো? আর ৩ টে ১০ এর কার্ড রয়েছে। আর কটি এককের কার্ড রয়েছে? এককের কার্ড রয়েছে আমাদের ৪ টে। তাহলে আমাদের সংখ্যাটি কি হচ্ছে? ৩৪,৪৩৪। তাই তো? তাহলে আমরা কি লিখব? আমাদের কথায় লিখতে হবে। কথায় দেখো আমরা দুভাবে লিখতে পারি। আমরা পুরো সংখ্যাটাকে লিখতে পারি ৩৪,০০০ ওটা যা হবে, বা ২ অযুত, ৪,০০০, ৩ শতক, ১ দশক এইভাবেও আমরা লিখতে পারি। তো চলো আমরা এখানে লিখে নিই। ৩৪,৪৩৪। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে দেখো। এখানে কটি তোমার অযুতের কার্ড রয়েছে? ৪ টে। তাহলে আমাদের কি হবে এটা? ৪০,০০০। তাই তো? এখানে কটি তোমার হাজারের কার্ড রয়েছে দেখো? ৫ টি। তাহলে কি হবে? ৫,০০০। ১০০ কার্ড রয়েছে কটি? ৫ টি। তাহলে এটাও কত হবে? ৫০০। তোমার ১০ এর কার্ড রয়েছে কটি? ৫ টি। তাহলে কি হবে? ১০ টা ৫ এর কার্ড মিলে ১০ টা ৫ টা ১০ এর কার্ড মিলে কি হচ্ছে? ৫০। আর এককের কার্ড রয়েছে কটা? ৫ টি। তাহলে কি হচ্ছে? এটাও ৫ হচ্ছে। তো আমাদের সংখ্যাটা কি হচ্ছে? ৪৫,৫৫৫। তাই তো? আমরা লিখে নিই। ৪৫,৫০০,৪৫। ঠিক আছে? দেখো, এখানে আমরা কি লিখব? এখানে আমাদের কটি অযুতের কার্ড রয়েছে? ২ টি। তাহলে এটা কি হবে আমাদের? ২০,০০০। হাজারের কার্ড কটি রয়েছে? ২ টি। তাহলে কি হবে আমাদের? ২,০০০। ১০০ কার্ড রয়েছে কটি? ৬ টি। তাহলে কি হবে? ৬০০। ১০ এর কার্ড রয়েছে কটা? ৩ টে। তাহলে আমাদের কি হবে? ৩০। এককের কার্ডও আমাদের কটা আছে? ৩ টে। তাহলে কি হবে? ৩। তাহলে এখানে ২২,৬৩৩। হাজার ৬৩৩। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে দেখো। এখানেও আমাদের একই রকম কার্ড দেওয়া রয়েছে কিন্তু একটু অন্যভাবে দেওয়া রয়েছে। আমাদের একই কাজ করতে হবে। স্থানীয় মানে বিস্তার করতে হবে, অঙ্কে লিখতে হবে, কথায় লিখতে হবে। তো দেখো অজুতের কার্ড কটি রয়েছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। আমাদের কি হচ্ছে? এটা আমাদের ৫০,০০০ হচ্ছে। তাই তো? আর হাজারের কার্ড রয়েছে কটি? ১ টি। তাহলে আমাদের কত হচ্ছে? ১,০০০ হচ্ছে। আমাদের কি হবে এটা? ৫১,০০০। তাই তো? এখানে আমরা কি লিখব? ৫১। ৫১,০০০। বেশ। এখানে দেখো আমাদের কি রয়েছে? অঙ্কে লেখা রয়েছে আমাদের ১,০০১। তাহলে চলো এটাকে আমরা কথায় লিখে নিই আগে। ১,০০১। তো স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? সরি,
এখানে 10,001 হবে। 10,001, ঠিক আছে? তো স্থানীয় মানে বিস্তার করলে কি হবে আমাদের এটা? 10,000 যোগ 1। আমরা এটা কার্ডের মাধ্যমে কিভাবে লিখব? দেখো, কার্ডের মাধ্যমে আমরা অযুতের ঘরে কি হচ্ছে? একটি কার্ড হচ্ছে, আর এককের ঘরে আমার একটি কার্ড হচ্ছে। বেশ, এখানে দেখো আমাদের কি রয়েছে? 52,229। আমরা এখানে সংখ্যাটা লিখে নিই, 52,229, তাই তো? আমরা এটাকে স্থানীয় মানে বিস্তার করে নিই। কি হবে? 50,000 যোগ 2,000 যোগ 200 যোগ 20 যোগ 9। তাহলে কার্ডের মাধ্যমে আমরা কিভাবে এটাকে লিখবো? দেখো, কার্ড আমরা এরকমভাবে আমরা এঁকে নেবো। আমরা রং পেন্সিলের সাহায্যে বাড়িতে কার্ডগুলো এঁকে নেবে, ঠিক আছে? চলো, এরপরে দেখো এখানে কত রয়েছে? 30,000, 2,000, 201। তাহলে আমাদের কি আছে অঙ্কটা? 32,201। 32,201, ঠিক আছে? তাহলে কার্ডের মাধ্যমে আমরা কীভাবে সাজাবো? কার্ডের মাধ্যমে আমরা এইভাবে সাজাবো, ঠিক আছে? চলো এরপরে দেখি। এখানে দেখো কি বলেছে? 44,402। অঙ্কটি লিখে নিয়ে গিয়ে 44,402। 402, আমরা এখানে থেকে লিখবো 40,000 যোগ 4,000 যোগ 400 যোগ 2। আমরা কার্ডের মাধ্যমে কি করে করবো? কার্ডের মাধ্যমে আমরা এইভাবে সাজিয়ে নেব, ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের কার্ড দেওয়া রয়েছে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। একদম প্রথম দিকের অঙ্কগুলোর মধ্যে কটি আমার অজুতে কার্ড রয়েছে? 3টি। তাহলে কি হবে আমাদের? 30,000 যোগ কটি আমার হাজারে কার্ড রয়েছে? 3টে। তাহলে কি হবে? 3,000, ঠিক আছে? তো 100 কার্ড কটি রয়েছে? 1, 2, 3, 4টে। আমাদের কি হবে এটা? 400। দশকের কার্ড কটি রয়েছে? 3টে। আমাদের কি হচ্ছে? 30 যোগ কি হচ্ছে? আমার এককের কার্ড 3টে, তাহলে 3 হবে। তাহলে সংখ্যাটা কি হচ্ছে? 33,433। আমি লিখে নিই এখানেতে 33,433, ঠিক আছে? চলো, এখানে কি বলেছে? 50,505। 50,505। তাহলে এখানে 50,000 যোগ 500 যোগ 5। কার্ডের মাধ্যমে আমরা কীভাবে সাজাবো? কার্ডের মাধ্যমে আমরা এইভাবে সাজিয়ে নেব, ঠিক আছে? বেশ, এখানে দেখো কোনটা বৃহত্তম সংখ্যা, কোনটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এখানেতে দেখতে বলেছে। তো দেখো এখানেতে কি রয়েছে? 56,107। এখানে কি রয়েছে? 20,201। তোমরা তো এর আগের ক্লাসে জানো যে তীর চিহ্ন এগুলো যেদিকে ছোট থাকে সেদিকে তীর চিহ্নের এই তীর মুখটা থাকে, আর হা মুখটা কোন দিকে থাকে? যে সংখ্যাটি বড় সেদিকে থাকে। তাহলে আমাদের এখানে 56,107 আর 20,201 এর মধ্যে কে বড়? অবশ্যই 56,000 বড়। তাহলে আমাদের কিভাবে হবে? এইভাবে আমরা লিখব। এখানে রয়েছে দেখো 42,050 আর 62,050। তাহলে অবশ্যই 62,000 বড়। এখানে দেখো 62,332, এখানে 62,341। তো দেখো এখানে দুটোই 62,000। তারপরেরটাও দেখো আবার 300। তো আমরা দেবো কি? তার পরের সংখ্যাটা। দেখো এখানে তো 32, এখানে রয়েছে কত? 41। তাহলে কোনটা বড়? অবশ্যই 41 বড়। তাহলে আমাদের এইভাবে হবে। তো দেখো এখানে তো আমাদের একটা সংখ্যা লিখতে বলেছে। আমাদের এইদিকে কি লিখতে হবে? বড় সংখ্যা লিখতে হবে। ধরো 7, 8, 9, 6, 5 আমি লিখে দিলাম। এখানে তাহলে লিখে দিই 5, 6, 7, 8, 9। এটা তোমরা নিজেদের মতন করে যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই এতে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে? 70,007 আর 91,000। অবশ্যই 91,000 বড়। তো তীর চিহ্ন এইভাবে হবে। তো এখানে দেখো 30,000, এটা দেখো 32,000। তাহলে আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো। এটা দেখো 13,000, এটা দেখো 12,000। দেখো পুরো সংখ্যাটা আমি পড়ছি না, আমি সহজেই আগের প্রথম দিকের সংখ্যাগুলো দেখি আমরা এটা সহজে অনুমান করে নিতে পারছি, তাই তো? তা এখানে থেকে কি করবো? আমি এখানে ছোট সংখ্যা লিখবো 1, 2, 3, 4, 5।
এখানে তো আমি 2টাকে আগে করে দিই, তাহলেই বড় হয়ে গেল। 2, 3, 4, 5, 6। ঠিক আছে? তো দেখো, এরপরে কি বলেছে? আমার ঊর্ধ্বক্রমে বা অধক্রমে লিখি। তো ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে, মানে ঊর্ধ্বক্রমে মানে কি? জানো? বড় থেকে ছোট থেকে বড়। তাই তো? আর অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। তো ঊর্ধ্বক্রমে আমরা কিভাবে লিখব এখানেতে? ১ম এ ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই। ঠিক আছে? ১ম এ আমরা কি করব? এটা ঊর্ধ্বক্রমে সাজাবো। তো দেখো সবকটাই আমার দেখো ৬৫,০০০ রয়েছে। তাই তো? তো ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। তাহলে সবথেকে ছোট সংখ্যাটা দেখতে হবে। আমরা দেখো শতকের ঘরটা দেখছি, এটাতে ২, এটাতে ৩, এটাতে ২, এটাতে ৪। তো আমাদের সবথেকে ছোট কি রয়েছে? ২। ২ আবার রয়েছে কটি? ২টি। আমরা তার পরের সংখ্যাটা দেখব। তো ১৫, এখানে দেখো ৩২। তাহলে সবথেকে ছোট কত? আমাদের এই সংখ্যাটা। আমরা এখানে লিখব ৬৫,২১৫। ঠিক আছে? তারপরে কত? ৬৫,২৩২। ৬৫,২৩২। তারপরে কত? দেখো এটা আমরা এই কমা না দিয়ে এগুলোকে আমরা ওই গ্রেটার দেন স্মলার দেন সাইন দিয়েও আমরা লিখতে পারব। ঠিক আছে? তো এখানে ২৩২ এরপরে কোনটা হলো দেখো? ৩ আর ৪ এর মধ্যে অবশ্যই ৩ বড়। তাহলে আমরা এখানে কি লিখব? ৬৫,৩২১। আর সবথেকে বড় কি আছে? তোমার ৬৫,৪৯৫। ঠিক আছে? এরপরে দেখো অধক্রমে লিখতে হবে আমাদের। তাই তো? অধক্রমে। ঠিক আমরা ঊর্ধ্বক্রমে উল্টোটা করব। ৬৫,৪৯৫। তার থেকে ছোট কে আছে? ৬৫,৩২১। তার থেকে ছোট কে আছে? ৬৫,২৩২। সবথেকে ছোট কে আছে? ৬৫,২১৫। ঠিক আছে? বেশ। এরপরে দেখো কি বলেছে? এখানে দেখো ৭৫,৭১২, ৭৫,৭০০ অ চ ২৫ এইভাবে সংখ্যাগুলি রয়েছে। তাহলে আমরা ১ম এ কি লিখব? ঊর্ধ্বক্রমে লিখব। ঠিক আছে? ঊর্ধ্বক্রমে আমরা কি লিখব? দেখো সবেতেই আমার ৭৫,০০০ রয়েছে। তো আমরা কি করলাম আগের অঙ্কটাতে? যে তার পরের সংখ্যাটা দেখলাম। দেখো এখানে তো দেখো ৭, এটাও দেখো ৭, এটা ৮, এটা ৪। তার মানে সবথেকে ছোট কি রয়েছে? ৪ রয়েছে। তো সেটাকে আমরা আগে লিখে নিই। ৭৫,৪৩২। ঠিক আছে? তো তার থেকে বড় কে রয়েছে? তার থেকে বড় ৪ এর থেকে বড় কে রয়েছে এখানেতে? দেখো ৭ রয়েছে। ৭ আবার দেখো দুটো রয়েছে। এখানে ৭১২, এখানে ৭২৫। তাহলে ৭১২ আর ৭২৫ এর মধ্যে কে ছোট? ৭১২। আমরা সেটাকে আগে লিখব। ৭৫,৭১২। তার থেকে বড় ৭৫,৭২৫। তার থেকে বড় কি আছে? এখানেতে ৭৫,৮৩৫। ঠিক আছে? অধক্রমে আমরা কি লিখব? ঠিক উল্টো করে দেব। ৭৫,৮৩৫। তার থেকে ছোট কে আছে? ৭৫,৭২৫। ৭৫,৭১২। ৭৫,৪৩২। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে দেখি। এখানে দেখো সবই রয়েছে আমার ৮৫,০০০ করে। তো আমরা কি দেখব তারপরে? দেখো ২১২, এখানে ২৩২, এখানে ২৬৫, এখানে ২৮০। এখানে আবার দেখো শতকের ঘরগুলো সব আবার ২ সমান। আমরা তারপর কি দেখব? দশকের ঘর দেখব। দশকের ঘর দেখো এখানেতে ১, এখানেতে ৩, এখানেতে ৬, এখানেতে ৮। তাহলে আমরা এই অনুযায়ী সাজিয়ে নেব। পুরো সংখ্যা আমাদের পড়ার দরকার নেই। আমরা অঙ্কটা দেখি আমরা অঙ্কটা অনুমান করে নেব। তাহলে আমরা ১ম এ কি করব? ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। তাহলে আমরা ১ম এ সবথেকে ছোট সংখ্যাটা লিখব। তো কত হচ্ছে? ৮৫,২১২। ২ এর পর কি আছে দেখো? ২ এর পর রয়েছে ৩। তাহলে ৮৫,২৩২। ঠিক আছে?
এরপরে কি রয়েছে দেখো 6, তারপরে রয়েছে 8। তাহলে আমাদের কি লিখবো এখানে? 85,265। তারপরে 85,280। পদক্রমে কি হবে? পদক্রমে ঠিক উল্টো দিক থেকে আমরা লিখে দেবো 85,280। তারপরে রয়েছে 85,265। ঠিক আছে? বেশ। এরপরে কি বলেছে দেখো। এখানে দেখো 45,000, 47,000, 49,000, আবার 47,000। আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখানে আমরা বুঝে যেতে পারবো। তো আমরা ১ম এ ঊর্ধ্বক্রমে লিখে নিই। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাই ছোট থেকে বড় দেখো এখানে কি রয়েছে? 45,000, এটা 47,000, এটা 49,000, 47,000। তো সবথেকে ছোট কত? 45,000। আমরা সেটাকে আগে লিখে নিই 35,315। তো তার থেকে বড় কে রয়েছে? 47,000, 47,000 রয়েছে দুটো। এটা 47,825। এখানে দেখো 720। অবশ্যই 720 টা হবে। তাহলে এখানে লিখব 47,720। তারপরে কি হবে? 47,825। তারপরে কি হবে? 49,000। 49,412। ঠিক আছে? তো আর অধক্রমে কি করবো আমরা? ঠিক উল্টে লিখে দেবো 49,412। তার থেকে ছোট কে রয়েছে? 47,825। তার থেকে ছোট 47,720। আর সব থেকে ছোট 45,035। 35 তো না, এটা সরি 351 হবে এখানটা। 351। ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি হচ্ছে? 35,315। ঠিক আছে? এখানে একটু আগে ভুল করেছিলাম। ঠিক আছে? চলো এরপরে দেখি কি বলেছে। এখানে দেখো কি বলেছে? এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। আমাদের এখানে দেখো 5টি অঙ্ক আমাদের দেওয়া রয়েছে। তো এগুলো দিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব। বৃহত্তম সংখ্যা লিখবো আর ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। বৃহত্তম সংখ্যা কিভাবে লিখবো আমরা? বড় থেকে ছোট হিসেবে সংখ্যাগুলোকে লিখে দেবো। দেখো এখানে সবথেকে বড় অঙ্ক কি রয়েছে আমার? 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 2, তারপরে 1। বুঝতে পেরেছ? এখানে 1, 2, 5, 6, 8। ঠিক আছে? এখানে দেখো 0 আছে। এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে। যখন বৃহত্তম করবো তখন তো আমাদের কোনো অসুবিধা হবে না। 8, 3, 2, 1, 0। কিন্তু যখন আমরা ক্ষুদ্রতম করবো 0 থেকে যেটা পরের বড় সংখ্যা রয়েছে, এক্ষেত্রে 1 রয়েছে, তাহলে আমরা 1 টাকে আগে লিখবো, তারপরে 0 লিখবো। তারপরে যেমন আমরা করছিলাম 2, 3, 8 এভাবে করবো। এখানে আমরা কি করবো? 9, 8, 7, 3, 0। এখানেও তো কি করবো? 3 টাকে আগে লিখবো, তারপরে 0, তারপরে 7, 8, 9। দেখো 0 টা আগে দিলে কি হবে? তখন তা সেটা 5 অঙ্কের থাকবে না, 4 অঙ্কের হয়ে যাবে। ঠিক আছে? এইটাকে শুধু আমরা মাথায় রাখবো। তখন সেটা আমাদের 4 অঙ্কের হয়ে যাবে। 0 র বাঁদিকে কোনো দাম নেই। আমরা আগের ক্লাসে শিখেছি এগুলো। দেখো এখানে কি বলেছে? এখানেতে 9, তারপরে 6, 4, 3, 2। তো এক্ষেত্রে কি হবে? 2, 3, 4, 6, 9। ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে? ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরো 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন? দেখো এগুলো তো আমরা এমনি যোগ করতে পারি। 65,400 সাথে 20,450 যোগ করবো, দিয়ে আমাদের কত হবে? 85,850 হবে। কিন্তু কার্ডের সাহায্যে যোগ আমরা এইভাবে কার্ডগুলোকে সাজিয়ে, সাজিয়ে যদি আমরা লিখি, দেখো এখানে আমার 6টি কার্ড ছিল, তো এখানে 2টি কার্ড ছিল। দেখো এখানে দেখো এখন 8টি কার্ড হয়েছে। এইভাবে আমরা কার্ডের মাধ্যমে সাজিয়ে করতে পারি। ঠিক আছে? তো তোমাদের এইভাবেও করতে পারো। ঠিক আছে? কার্ডের মাধ্যমে সবসময় করতে গেলে একটু সমস্যা হবে। তোমরা নরমাল ভাবেই করবে। ঠিক আছে? দেখো এখানেও কার্ডের মাধ্যমে যোগ দেখানো হয়েছে। দেখো এখানেতে কি বলেছে? এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন।
তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন। তো কার্ড দিয়ে হিসেবটা আমরা ঘরে করে নেব। আমরা এখন কিভাবে আমরা খাতায় লিখে করব সেটাকে আমরা দেখি। দেখো, তিনি যে টাকাটা পেয়েছিলেন সেটি দেখো তিনি দুভাবে ভাগ করে দিয়েছিলেন। কিছু অংশ তিনি স্ত্রীকে দিয়েছিলেন, কিছু অংশ তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দান করেছিলেন। তো সেই দুটো অঙ্ককে আমরা যদি যোগ করে দিই, তাহলে তো তিনি মোট কত টাকা পেয়েছিলেন অবসরের সময় সেটা পেয়ে যাব। তাই তো? তাহলে আমরা চলো সেভাবেই লিখে নেব এগুলোকে। তো ১ম এ কি লিখব? তিনি স্ত্রীকে কত টাকা দিয়েছিলেন? ৳৬০,৫০০। ঠিক আছে? তো তিনি কি করেছিলেন? গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে কত টাকা দিয়েছিলেন? ৳১০,৫০০। ঠিক আছে? তাহলে তিনি স্ত্রীকে ও গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬০,৫০০ যোগ ১০,৫০০ কত হচ্ছে আমাদের? ৳৭১,০০০ দিলেন। ঠিক আছে? আমাদের উত্তরে কি লিখব? অতএব তিনি অফিস থেকে ৳৭১,০০০ পেয়েছিলেন। এটাই আমাদের কোয়েশ্চেন চেয়েছে। তিনি অফিস থেকে কত টাকা পেয়েছিলেন? অফিস থেকে তিনি ৳৭১,০০০ পেয়েছিলেন। বেশ, চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। এখানে আমাদের কিছু ওপর নিচে দেওয়া আছে, আমাদের যোগ করতে হবে। চলো আমরা যোগ করে নিই। ৬ আর ৮ এ ১৪, ১৪ আর ২ এ ১৬, ১৬ ৬ হাতে থাকে কত? ১, ৫ আর ৫ এ ১০ আর ১ এ ১১, ১ হাতে থাকে কত? ১, ৮ হাতে ১০, ৪ এ ১৪, ১৪ আর ১ এ ১৫, ৫ হাতে থাকে কত? ১, ৬ আর ১ এ ৭, ৫ আর ২ এ ৭। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে দেখি। এখানে আমাদের কিছু ওপর নিচে সাজিয়ে লিখে তারপর যোগ করতে হবে। তো ১ম আমরা লিখে নিই ৩, ৯, ২, ৫, ৬। তারপরে কত আছে? ৪, ৫, ০, ২। ৪, ৫, ০, ২। সাজানোটা দেখো ভালো করে। সাজানোটা যে ঘরটা যে নিচে হবে সেটা তোমাদের সেইভাবে সাজাতে হবে। একক, দশক, শতক, হাজার এইভাবে। ৫, ০, ৮। এখানে ২। ৮ আর ২ ১০ আর ২ ১২, ১২, ১৮, ৮ হাতে থাকে কত? ১, ৫ আর ১ এ ৬। ঠিক আছে? তো এখানে ৫ আর ৫ এ ১০ আর ২ ১২, ১২, ২ হাতে থাকে কত? ১, ৯ একে ১০, ১ এ ৯ একে ১০ আর ৪ এ ১৪, ৪ হাতে থাকে কত? ১, ৩ আর ১ এ ৪। এখানে আমরা কি করব? ৬১,২০৫ যোগ এখানে কত হচ্ছে? ৯০১ যোগ ৮২ যোগ ৮। ৮ হাতে ১০ আর ১১, ১১ আর ৫ এ ১৬, ৬ হাতে থাকে কত? ১, ৮ আর ১ এ ৯, ৯ আর ২ ১১ আর ১ হাতে থাকে কত? ১, ১ একে ২ আর এখানে ৬। এখানে কি লিখব আমরা? ৪, ৯, ৬, ০, ২, ৮, ৮, ১, ৮, ৩, এটাতে ৯। আমরা যোগ করে নিই কি হচ্ছে? ৯ আর ৩ ১২, ১২ একে ১৩, ১৩, ১৩ আর ২ ১৫, ১৫, ৫ হাতে থাকে কত? ১, ৮ আর ৮ ১৬ একে ১৭, ১৭ ৭ হাতে থাকে ১, ৮ হচ্ছে ১৪ একে ১৫ আর ৫ হাতে থাকে কত? ১, ৯ একে ১০ এর ০ হাতে থাকে ১, ৪ একে ৫, এটা ০। ঠিক আছে? চলো এখানে কি বলেছে দেখো। কোন সংখ্যা থেকে ৩,৪০২ বিয়োগ করায় ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ভাগ হলো? তো কোন সংখ্যা থেকে? ধরো আমাকে বলছে যে সবসময় ছোট অঙ্ক উদাহরণ নিয়ে নেবে। ছোট সংখ্যা নিয়ে ভাববে। তাহলে দেখবে আমাদের খুব অঙ্কটা সহজে হয়ে যাবে। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রসেস তো আমাদের একই থাকে। বড় অঙ্কের ক্ষেত্রেও যা থাকে, ছোট অঙ্কের ক্ষেত্রেও তাই থাকে। দেখো কোন সংখ্যা থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে ৫ হবে। আমরা কি করি? ৫ এর থেকে ৩ আমরা ৫ এর সঙ্গে ৩ আমরা কি করি? যোগ করে দিই। তাই তো? তাহলে আমরা কত পেয়ে যাবো? ৮ পেয়ে যাবো। দেখো ৮ থেকে ৩ বাদ দিলে আমরা কত পাবো? ৫ পাবো। তো ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ১ এর পাশে ৪ টে শূন্য। তাই তো? এটা আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা কি লিখব ১ম এ? চলো দেখি। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। ঠিক আছে? তাহলে এবারে দেখো অতএব সংখ্যাটি কত হচ্ছে তাহলে আমাদের? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার সাথে এটা আমাদের যোগ করতে হবে যেটা আমি একটু আগে বললাম। তাই তো? তাহলে আমরা এটা সহজেই যোগ করতে পারবো। এটা হচ্ছে ১৩,৪০২। তাহলে আমাদের সংখ্যাটি কত? ১৩,৪০২। বেশ, এরপরে আমাদের কি বলেছে দেখি। এখানে দেখো। এখানে কি বলেছে? বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে ৮৫০ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৳২৫ করে এবং ৩১ জন শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকে ৳৫০০ করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। ৮৫০ জন ছাত্রছাত্রী প্রত্যেকে কত টাকা করে দিচ্ছে? ৳২৫। তাহলে আমরা কি করব? ৮৫০ সাথে ২৫ কে আমরা গুণ করব। দেখো এইভাবে গুণ করতে তোমরা তো আগে শিখেছো। যে ১ম এ আমরা ৫ দিয়ে গুণ করব, তারপর আমরা এখানে ২০ দিয়ে গুণ করব। দিয়ে তারপর সেগুলোকে আমরা যোগ করে নেব। তো আমরা এখানেতেও একইভাবে করব। তাহলে আমরা কি লিখব এখানেতে? ৮,৫৫০। দেখো এখানে আমি চালাকি বুদ্ধি করে এই অঙ্কটাই তো করেছিলাম এখানেতে। এখানে দেখো ৫ এর সঙ্গে তো আমি গুণটা করেছিলাম এগুলোর। আমরা এই সংখ্যাটি বসিয়ে দেবো এখানেতে। ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমাদের এখানেতে? ৪,২৫০
50। তো এখানেতে কি হবে? 20, সেটাই তো আমরা গুণ এখানে করেছি 17,000। আমরা সেটা লিখে দিই। 17,000, তাই তো? যোগ করলে কত হচ্ছে? 21,250 টাকা। ঠিক আছে? তো এরপরে কি বলছে? একজন শিক্ষক-শিক্ষিকা কত টাকা করে দিচ্ছে? 500 টাকা করে। কতজন শিক্ষক-শিক্ষিকা আছে? আমাদের 31 জন আছে। তাহলে আমরা কি করব? 500 কে 31 দিয়ে গুণ করব। ঠিক আছে? তো দেখো আমরা কি শিখেছি? 500 কে 31 দিয়ে গুণ করার ক্ষেত্রে আমরা কি করব? 5 কে শুধু 31 দিয়ে গুণ করে নেব। দেখো এটা আমাদের আরো তাড়াতাড়ি হবে। 31 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হচ্ছে? 5 আর 5 এর 3 কত? 15, তাই তো? পাশে কি হবে? দুটো শূন্য বসে যাবে। বুঝতে পেরেছো? আমরা এটাকে এখানে লিখতে পারি, বা এখানেতে কি হবে? এখানেতে ১ম এ তোমাকে ১ দ্বিগুণ করে এখানেতে ৫০০ লিখতে হবে। ঠিক আছে? তারপরে এখানেতে ৩ দ্বিগুণ করে তোমার কি করতে হবে? ১, ৫, ৫, এখানে আরেকটা শূন্য হবে। ৫ ৩ ১৫, শূন্য নিচে ১০ এর ৩০ এর জন্য আরেকটা শূন্য হচ্ছে। ঠিক আছে? তো আমরা এইভাবে অঙ্কটা করে নেব। বেশ, এখান থেকে কি বলেছে দেখো, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি ২২৫ টাকা মূল্যের ২২১ টি বই। এক একটা বইয়ের মূল্য কত? ২২৫ টাকা। এরকম কটি বই কিনতে হচ্ছে আমাদের? ২২১ টা। তাহলে বইগুলোর মোট দাম কত? এইটার সাথে এটা আমরা কি করব? গুণ করে দেব। আর প্রতিটি ১৫০ টাকা মূল্যের ৮০ টি বই। তাহলে বইগুলোর মোট মূল্য কত? ১৫০ ইন্টু ৮০। প্রতিটি ৫০ টাকা মূল্যের ৭০ টি বই। তাহলে কি করব আমরা? ৫০ কে ৭০ দিয়ে গুণ করব। দিয়ে যে সংখ্যাগুলো পাবো সেইগুলোকে আমরা কি করব? পরপর যোগ করে নেব। তাহলেই আমাদের মোট কত টাকা আমরা বই কিনেছি সেটা পেয়ে যাব। তাহলে ১ম এ কি করতে হবে? ২২৫ এর সাথে ২২১ কে আমাদের গুণ করতে হবে। তারপরে ১৫০ এর সাথে ৮০ কে গুণ করতে হবে। তারপর ৫০ এর সাথে ৭০ কে গুণ করতে হবে। তারপরে যে আমরা উত্তরগুলো পেয়েছিলাম সেগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে আমরা জানতে পারবো কি মোট কত টাকার বই কেনা হয়েছে। তাহলে আমরা কিভাবে লিখব চলো দেখে নিই। প্রতিটি ৳২৫ টাকা মূল্যের ২২১ টি বইয়ের দাম কত? ২২৫ গুণ ২১২, কত হচ্ছে? ৪৯,৭২৫ টাকা। তারপরে কি লিখব? প্রতিটি ৳১৫০ মূল্যের ৮০ টি বইয়ের দাম কত? এটাকে ১ দিয়ে গুণ করব, দিয়ে আমাদের কত হচ্ছে? ৳১২,০০০ টাকা। তারপরে ৳৫০ মূল্যের ৭০ টি বইয়ের দাম কত? ৳৩,৫০০ টাকা। এবার আমাদের কি কাজ? এই ৩ টিকে আমাদের যোগ করে দেওয়া। তো তাহলে আমরা কি লিখতে পারি? যাতে মোট বইয়ের দাম কি হচ্ছে? এই টাকা প্লাস এই টাকা প্লাস এই টাকা আমাদের সবকটা যোগ করলে কত হচ্ছে? ৳৬৫,২২৫ টাকা। ঠিক আছে? আমরা এইভাবে করে নেব, বা এই যোগটা আমরা ওপর নিচেও করতে পারি। ঠিক আছে? চলো। এরপর আমাদের কি বলেছে দেখি। দেখো আমাদের কার্ডের মাধ্যমে বিয়োগ করা শিখিয়েছে। তো আমরা কি কার্ডের মাধ্যমে ১ম এ সাজিয়ে নেব। তো এর নিচেতে যেটা থাকবে সেই কার্ড অনুযায়ী আমরা দেখো এখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে আমরা কার্ডের বিয়োগ জানি। তোমরাও নিশ্চয়ই আগের ক্লাসে শিখেছো। এইভাবে তোমরা কার্ডের বিয়োগগুলো করে নেবে। ঠিক আছে? তো দেখো এখানেও আমাদের একটা কার্ডের বিয়োগ দেখানো হয়েছে। তো তোমরা এগুলোকে বিয়োগ এখান থেকে করে নেবে। উত্তরগুলো করবে। ঠিক আছে? আর যদি এই দিকের বিয়োগটা আমি এই দিকের বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি আসছে? এটা ০, এটা ০। এখানে দেখো ৫, এখানে দেখো কত রয়েছে? ৬। তাহলে কি করব? আমাদের কি জানি এখান থেকে ১ নিতে হবে। তখন এটা কত হয়ে যাবে? ৮ হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? আমাদের ১৫ হয়ে যাবে। তো ১৫ থেকে ৬ বাদ দিলে কত হবে? ৯ হবে। এখানে ৮, এটার কথা হচ্ছে ৭, আর এটা ২ থেকে ১ বাদ দিলে ১। ১৭,৯৯০। তাই তো? এখানে দেখো ১, এখানে দেখো ৭ টা আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখানে তো একটা তো আমার দশকে শতকে চলে যাচ্ছে। তাহলে আমাদের ৭ টাই থাকছে। আর এখানে দেখো আমাদের ৯ টা থাকবে দেখো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাই তো? বেশ। কারণ আমরা কার্ডের মাধ্যমে বিয়োগ করতে শিখে গেছি। আগের ক্লাসেও আমরা শিখেছি। তোমার দরকার হলে যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওগুলো একটু দেখে নেবে। দেখো এখানেও আমাদের কার্ডের মাধ্যমে বিয়োগ করা দেখিয়েছে। তো এগুলো করে আর সময় নষ্ট করছি না। এগুলো তোমরা নিজের মতন করে নেবে। ঠিক আছে? তো চলো আমরা ওপর নিচে বসিয়ে আমরা বিয়োগ করব। তো চলো এখানে কি করব? ২ থেকে ১ বাদ দিলে কত হচ্ছে আমাদের? ১, ৭ থেকে ৫ বাদ দিলে ২, ৮ থেকে ৪ বাদ দিলে ৪, ৬ থেকে ৬ ০, ৩। এটা কত হচ্ছে? দুটো শূন্য এখানে হয়ে যাবে। ৫ থেকে ৪ বাদ দিলে কত হচ্ছে? ১, এখানে দেখো ২, এখান থেকে আমাদের তাহলে ১ ধার নিতে হবে। তাহলে কত হচ্ছে? ১২, ১২ থেকে ৬ বাদ দিলে ৬, এটা কত হবে আমাদের? ৩। ঠিক আছে? তো ৩৬,১০০। এরপরে দেখো ৫ থেকে ১ বাদ দিলে ৪, ০, ০। এখান থেকে ১ ধার নিতে হবে। এটা কত হয়ে যাবে? ২ হয়ে যাবে। এটা কত হবে?
15। তাহলে 15 7 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 7, 2 থেকে 1 বাদ দিলে 1। ঠিক আছে? এখানে কত আসছে? দেখো ওপরে ছোট সংখ্যা রয়েছে, আমাদের পাশ থেকে ধার নিতে হবে। পাশে কি রয়েছে? 0 রয়েছে। তো আমাদের এখান থেকে ধার নিতে হবে। 3 টা কত হয়ে যাবে আমাদের? 2 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। এটা 11 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 9, এটা হচ্ছে 2, এটা কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। এটা হয়ে যাবে 12, এটা কত হবে? 6, এটা 5, এটা 1, 15,629। ঠিক আছে? এইখান থেকে কি বলেছে দেখো, অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ করতে 50,830 টাকা। তাহলে বছরে সঞ্চয় কত? দেখো তিনি যে টাকাটা আয় করছেন সেখান থেকে যে টাকাটা খরচা করছেন, বাকি টাকাটা কি হচ্ছে? তার আয় হচ্ছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আয় কত? 72,250 টাকা। খরচ কত? 50,830 টাকা। আমরা এখান থেকে এটা বিয়োগ করে নিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? সঞ্চয় পেয়ে যাবো। এখানে 0, এটা 2, এখানে দেখো 8 আছে, এটা ওপরে দেখো 2 রয়েছে। তাহলে ঠিক আছে, আমাদের 12 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 12 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 4, এখানে কত হচ্ছে? 1, এখানে কত হচ্ছে? 2, 21,420 টাকা। চলো এরপরে কি বলেছে দেখি। এখানে দেখো 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে। সে কত কম বা বেশি লিখেছে? তাকে লিখতে বলেছিল কত? 95,669। সে লিখেছে কত? 9,569। তো কম লিখেছে তো সে। তাহলে সে কত কম লিখেছে সেটা আমরা বের করব। তো চলো আমরা লিখে নিই। কিভাবে লিখব? তিমিরকে লিখতে বলা হয়েছিল কত? 95,669। সে লিখেছে কত? 9,569। তাই তো? তাহলে কত কম লিখেছে? আমরা বিয়োগ করে নেব। চলো বিয়োগ করে নিই। তাহলে বিয়োগ করে আমাদের কি হচ্ছে? 8,000, 86,100। তাহলে তো আমাদের তিমির কত কম লিখেছে? 86,100 কম লিখেছে। তাহলে আমরা কি লিখবো এখানেতে? অতএব তিমির 86,100 কম লিখেছে। বেশ। এরপরে কি বলেছে দেখো। নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? দেখো দেখেই বোঝা যাচ্ছে আমাদের 42,000টা বড়। তো আমাদের নিয়ামতপুরের স্বাক্ষর সংখ্যা কি হচ্ছে? বেশি। কত বেশি কি করবো আমরা? 42,824-এর সাথে 28,258 আমরা কি করবো? বিয়োগ করব। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিখবো? নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর। তারপরে চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। এবার আমরা বিয়োগ করে নেব। তাই তো? বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 14,566। তাহলে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? 14,566 জন বেশি স্বাক্ষর। ঠিক আছে? দেখো এখানে কি বলেছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1, তার পাশে 4টে শূন্য। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 3টে নয়। তাহলে আমরা কি করব? 1, তার পাশে 4টে শূন্য থেকে 3টে নয় আমরা বিয়োগ করব। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিখব সেই অঙ্কটাকে? দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে আমরা যেটা বললাম। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা। এবার আমরা বিয়োগ করে নেব। ঠিক আছে? তাহলে কত পাচ্ছি? 9,001। আমরা কি লিখব? যে অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়। দেখো এখানে কি বলেছে? একটি মেলায় প্রথম দিনের 28,232 জন লোক এসেছে। পরের দিনে 17,437 জন লোক এসেছে। প্রথম দিনে কত লোক বেশি এসেছিল? প্রথম দিনে তো 28,000 এসছে, দ্বিতীয় দিনে 17,000 এসছে। আমরা কি করে বের করব? 28,000 থেকে 17,000 এটা আমরা বিয়োগ করে নেব। ঠিক আছে? চলো আমরা কিভাবে লিখব তাহলে দেখি। যে একটি গ্রামে প্রথম দিনে লোক এসেছিল 28,232 জন। ঠিক আছে? তো পরের দিন লোক এসেছিল কত? 17,437 জন। তাহলে আমরা বিয়োগ করে নেব। চলো বিয়োগ করে নিই। আমাদের কত উত্তর আসছে? 10,795। তাহলে প্রথম দিনে কত লোক বেশি এসেছিল? প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিল। ঠিক আছে? দেখো এখান থেকে কি বলে? যাত্রা দেখতে একটি গ্রামে 22,535 জন এলেন। পরের দিন আরেকটি গ্রাম থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? দেখো এখানে দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা 22,000 অবশ্যই বড় সংখ্যা। তাহলে 22,535 থেকে আমরা কি করব? 11,837 বিয়োগ করব। আমরা কিভাবে লিখব অঙ্কটাকে? চলো দেখে নিই। দেখো যাত্রা দেখতে একটি গ্রাম থেকে এসছে কত? 22,000 এটা। তো এখানেতে তার পরের দিন আরেকটি গ্রাম থেকে কত এসছে? 11,837 জন। আমরা বিয়োগ করে নেব। ঠিক আছে? তো বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 10,698। আমরা কি লিখব? অতএব প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন। ঠিক আছে? আমরা এটা এইভাবে লিখব। তোমরা ভিডিওটা পজ করে লেখাটা লিখে নিতে পারো। কোনো অসুবিধা নেই।
দেখো এখানে কি বলেছে, একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। এরকম 5টি ঝুড়িতে কতগুলো লিচু আছে? তো আমাদের এই সময়তে কি করতে হয়? একটা ঝুড়িতে কিছু দেয়া থাকলে 5টা ঝুড়িতে বের করতে গেলে তখন আমরা কি করতে হয়? গুণ করতে হয় আমাদের। তাই তো? তাহলে আমাদের ক্ষেত্রে তাই দেখো আমরা গুণ করেছি। আমরা কত উত্তর পেয়েছি? 66,100টি। তাহলে 5টি ঝুড়িতে কত লিচু আছে? 66,100টি লিচু আছে। ঠিক আছে? তো এরকমই দেখো কি বলেছে? একটি ঝুড়িতে 12,335টি পান আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান আছে? আমরা কি করব? 12,335 এর সাথে 7 গুণ করে নেব। আমাদের অঙ্কটা কিভাবে লিখতে হবে? অঙ্কটা লিখতে হবে একটি ঝুড়িতে 12,335টি পান আছে। তো এরকম 7টি ঝুড়িতে কত? 12,335 গুণ 7 সমান হচ্ছে 85,000 আট আ 8,56,345টি পান আছে। ঠিক আছে? তো এখান থেকে কি হয়েছে? গুণটা ভুল আছে। এত বড় তো হবে না। এখানে মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? সাইডে একটু গুণ করে নিই। ঠিক আছে? এখানে তো ৫ টা হবে না। এটা কি হবে? ৮৬,৩৪৫ হবে। ঠিক আছে? যদি গুণটা তোমরা করে নাও কি হবে দেখো? কত হচ্ছে? ৮৬,৩৪৫। এটা ঠিকই ভেবেছিলাম আমি। এগুলো একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তোমাদের যাতে তাড়াতাড়ি ভিডিওটা ছোট হয় সেইজন্য এভাবে প্রিন্টেড অবস্থায় এই অঙ্কগুলোকে করা হয়। তো যারা প্রিন্টিং করেছে তারা একটু ভুল করে ফেলেছে। দেখা যাক পরে ম্যাথটা কি বলেছে। অতএব ৭ টি ঝুড়িতে আমাদের এটা ৫ টা হবে না। ঠিক আছে? দেখো, এখান থেকে কি বলেছে? একটি ট্রাকে ৮,২০১টি আনারস আছে। আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যাচ্ছে। এরকম ১২টি ট্রাকে কতগুলি আনারস আছে? কি করব? আমরা ৮,২০১ কে আমরা ১২ দিয়ে গুণ করে নেব। তো আমরা সেটাই করেছি। তো চলো আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করি আগে। ২ ১ কে ২, ২ এ ০ ০, ২ ২ এ ৪, ৮ ২ এ ৪ টাকে ভালো করে লিখি। ৮ ২ এ ১৬। ঠিক আছে? এখানে কি হবে? ০, এখানেতে ১ ০ ২ ৮ যোগ করে নিই। ২ ১ ৪ ৮ ৯। ঠিক আছে? তোমরা ২ দিয়ে গুণ করে কত পেয়েছি এখানে লিখে নিই। ১৬,৪০২। ১০ দিয়ে গুণ করে কত পেয়েছি আমরা? ৮ ২ ০ ১ ০। যোগ করে আমরা কত পেয়েছি? ৯ ৮ ৪ ১ ২। আমরা দ্বিতীয় পদ্ধতিটা আগে করব, দিয়ে সেই অনুযায়ী আমরা এখানেতে বসিয়ে নেব। যদিও অঙ্কের এক্সামের সময় তোমাদের এইভাবে তো দেওয়া থাকবে না। এক্সামের সময় তোমাদের দ্বিতীয় পদ্ধতিতেই তোমরা করে নেবে। এতে বেশি তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর লেখার সময় কি হবে? তাহলে কতগুলি আনারস নিয়ে যাওয়া হবে? যাবে ৯৮,৪১২টি। চলো এরপরে কি বলেছে দেখি? একটি মোটর বাইকের দাম ৩৫,২২৫ টাকা। তাহলে দুটি মোটর বাইকের দাম কত? এটাকে আমরা ২ দিয়ে গুণ করে নেব। তাহলে আমরা কিভাবে লিখব? একটি মোটর বাইকের দাম হচ্ছে ৩৫,২২৫ টাকা। তাহলে দুটি মোটর বাইকের দাম কত? ২ গুণ ৩৫,২২৫, তাহলে ৭০,৪৫০ টাকা। ঠিক আছে? অতএব দুটি মোটর বাইকের দাম ৭০,৪৫০ টাকা। ঠিক আছে? চলো এবারে কি বলেছে? দামোদরের তীরে এক চাষি ২৫,৭২টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম ২২ টাকা। হলে তরমুজগুলো বিক্রি করে তিনি মোট কত টাকা পাবেন? তাহলে একটা তরমুজের দাম যদি ২২ টাকা হয়, তাহলে এখানে কতগুলো তরমুজ সে চাষ করেছে? ২৫,৭২টি। তাহলে মোট কত টাকা পাচ্ছে? ২৫,৭২ কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? ২২ দিয়ে গুণ করতে হবে। তাই তো? তাহলে আমরা কিভাবে লিখব? যে একটি তরমুজের দাম ২২ টাকা। তাহলে ২৫,৭২টি তরমুজের দাম ২৫,৭২ গুণ ২২ টাকা সমান হচ্ছে কত? ৫৬,৫৮৪ টাকা। ঠিক আছে? আমরা কি লিখব? অতএব চাষি তরমুজ বিক্রি করে ৫৬,৫৮৪ টাকা পাবেন। ঠিক আছে? বেশ। এখানে দেখো কি বলেছে? বাংলাদেশ থেকে ৩৩২টি ট্রাক কলকাতায় এসেছে। ঠিক আছে? তো বাংলাদেশ থেকে দেখো তোমরা ইলিশ মাছ তো প্রত্যেকেই ভালোবাসো। তো প্রচুর ইলিশ মাছ আছে, যেটা আমাদের বাঙালিদের প্রত্যেকের খুব প্রিয় মাছ একটি। তো প্রতিটি ট্রাকে কি হচ্ছে? ২৩৫টি ইলিশ মাছের বাক্স আছে। হ্যাঁ, দেখো কত ট্রাকে ইলিশ মাছ ভর্তি রয়েছে। তো আমাদের কি করতে হবে এখানেতে? এটা গুণ করে নেবো। তাহলে আমাদের মোট কতগুলি মাছ আছে আমরা পেয়ে যাবো এখানেতে। তো আমরা কি করবো? আগে বলেছি দ্বিতীয় পদ্ধতিটা করব। দ্বিতীয় পদ্ধতি করলে কি হচ্ছে? ৫ আর ২ এ ১০। ৫ ২ এ ১০, ১০ এর শূন্য হাতে থাকে কত? ১।
5 3 15 আর 1 16, 16 6 হাত থেকে কত 1, 5 3 15 আর 1 16। তারপরে এখানে একটা শূন্য হবে, 3 2 6, 3 3 9, 3 3 9। ঠিক আছে? তো তারপরে কি আসছে? দুটো শূন্য হবে, 2 2 4, 3 2 6, 6। ঠিক আছে? এবার আমরা এগুলো কি করবো? যোগ করে নেবো। 0 6 6 12, 2 হাতে থাকে কত 1, 6 একে 7 16, 16 6 20, 20 শূন্য হাতে থাকে 2, 2 2 আর 1 3 12, 12 6 18, 18 8 হাতে থাকে কত 1 6 1 7, 78,020। তাহলে কতগুলি মাছ ইলিশে বাক্স এসছে? 78,020। তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমার ছবিটা হয়তো চলে আসছে তোমাদের এখানে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 6 6 0, এখানেতে 9 9 6 0, এখানেতে 6 6 4 0 0। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে? একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। তো রবীন্দ্রবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তো প্রত্যেককে কতটা একটা করে শরৎচন্দ্র রচনাবলী দেওয়া হচ্ছে। তো তার দাম কত? 425 টাকা। তাহলে 122 জনকে দিতে গেলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে কত টাকা বের করার খরচ বের করার জন্য। তাহলে 425 গুণ 122। এটা করলে কি বোঝা যাবে যে রবীন্দ্রবাবুর কত টাকা খরচ হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি লিখব? একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। তো 122টি শরৎ রচনাবলীর মূল্য কত? 122 গুণ 425 কত হচ্ছে আমাদের? 51,850 টাকা। অতএব রবীন্দ্রবাবু 51,850 টাকা খরচ করবেন। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে দেখি? কেনা বেচা। কি বলেছে? এইখানেতে একটি দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? বিক্রি করে তিনি কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত বেশি পেলেন? আমাদের কি করতে হবে? প্রথমে 375 এর সাথে 75 গুণ করতে হবে। আমরা কত পাচ্ছি? 28,125। আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখব? 1 8 7 5। চালাকিটা আগে শিখিয়ে দিয়েছি। 2 6 2 5 0। ঠিক আছে? তো একটি শাড়ি বিক্রি করে কত টাকা পাচ্ছেন? 425 টাকা। 75টি শাড়ি বিক্রি করে কত টাকা পাবেন? এখানে কত হচ্ছে আমাদের? 31,875 টাকা। ঠিক আছে? আমরা এখানে গুণ করে রেখে নিই পাশাপাশি, তাহলে আরো সহজে হয়ে যাবে। 5 5 এ 25 এর 5 হাতে রইল 2, 5 2 10 এর 2 12, 2 হাতে রইল 1, 5 4 এ 20 আর 1 এ 21। এখান থেকে 7 দিয়ে গুণ করবো। এখানে একটা শূন্য আগে থেকে বসিয়ে নিই। 7 5 এ 35 এ 5 হাতে থাকে কত? 3, 7 2 14, 14 3 17, 7 হাতে থাকে কত? 1, 7 4 এ 28, 28, 28 আর 7 4 এ 28 আর 1 এ 29। ঠিক আছে? তাহলে বিয়োগ করে আমাদের কত হচ্ছে এখানেতে? 5 আর 5 এ 0, 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 5, 8 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 7, আর এখানে থেকে কি হচ্ছে? ছোট আছে, তাহলে এখান থেকে 11 হয়ে যাবে। 8 আর 11, 3 11, 3,750 টাকা। তাই তো? তাহলে কত হচ্ছে? 3,750 টাকা। এটা কি হচ্ছে? তিনি বিক্রি করে মোট এত টাকা বেশি পেলেন। ঠিক আছে? তা আমরা চলো এরপরে কি বলেছে দেখি? যে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। তো 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করলেন? তাহলে কি হবে? 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করলেন? 526 এর সাথে আমাদের কি করতে হবে? 52 গুণ করতে হবে। তারপরে কি বলেছেন? বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? তো ওটা তো এইভাবে পেয়ে যাব। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন তাকে? আমরা কি করব? কত টাকায় বিক্রি করেছে? 610 কে আমরা 52 দিয়ে গুণ করব। আর কত টাকা বেশি পেলেন? যে আমাদের উত্তরটা হলো তার থেকে আমরা এই যে আগে যে গুণটা করেছি সেখানটা আমরা বিয়োগ করে নেব। আমরা কিভাবে লিখব? দেখো, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। যেমন বলেছে আমরা তেমনভাবে লিখলাম। তো 52টি ঘড়ির মোট দাম কত হচ্ছে? 52 গুণ 526, 27,352 টাকা। তো এরপরে কি বলেছে দেখো? 52টি ঘড়ি
27,325 টাকায় তিনি কিনলেন। আমাদের প্রথম কোশ্চেন এটাই ছিল। আমরা সেইভাবে উত্তর এটা লিখে নিলাম। দেখো এবারে কি বলেছে তিনি মোট কত টাকা পেলেন? তাহলে আমাদের কি হচ্ছে কত টাকায় বিক্রি করছে একটা ঘড়িকে? 610 টাকায়। কি লিখবো? প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। তাহলে 52 টি ঘড়ি বিক্রি করে তিনি 52 গুণ 610 টাকা মানে 31,720 টাকা পেলেন। তাই তো? তাহলে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? কি করবো? এই 31,720 টাকার থেকে আমরা কি করবো? 27,352 টাকা বিয়োগ করবো। যেটা বেশি অ্যান্সার হবে সেটা আমাদের কি হবে? তিনি বেশি পেলেন। তো অতএব ব্যবসায়ী ঘড়ি বিক্রি করে মোট দেখো এটা মাইনাস এটা মানে হচ্ছে 4,368 টাকা বেশি পেলেন। ঠিক আছে? দেখো এখানে কি বলেছে? দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি 14,270 টাকা হয় তাহলে 6 মাসের আয় কত? ভালো করে কোশ্চেনটা দেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার চালাচ্ছে। ঠিক আছে? তাহলে 7 মাসের আমাদের মোট খরচ সেটা বের করে নিই। কি করবো আমরা? গুণ করে নেব। তার সাথে 0, 0, 7 7 49 এর 9 হাতে থাকে কত? 4, 7 2 14, 4 18 এর 8 হাতে থাকে কত? 1, 7 4 28 এর আগে 29 এর 9 হাতে থাকে কত? 2, 7 1 7 2 9 ঠিক আছে? ঠিক আছে? এটা আমাদের কি হচ্ছে? তার 7 মাসের খরচ। এই 7 মাসের খরচটাই কি? তার 6 মাসের আয়। তাই তো? 7 মাসে যেটা তার খরচ তাই তো বলা আছে এখানে সরি। তাহলে তার 6 মাসের আয় কত? এখানেতে 99,890 টাকা। ঠিক আছে? তো দেখুন কি বলেছে দেখো শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চালান। 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চালাচ্ছেন। তাহলে মাসিক আয় কত? 11,232 টাকা। তাহলে 9 মাসের খরচ কত? তাহলে 8 মাসের যেটা আয় সেটাই কি তার 9 মাসের খরচ? তাহলে আমরা এই যে সংখ্যাটি রয়েছে, এই যে টাকাটি রয়েছে একে কি করবো আমরা 8 দিয়ে গুণ করে নেব। তাহলে আমরা কি পাবো? 9 মাসের খরচ পেয়ে যাবো। তাহলে আমরা কিভাবে লিখবো? শ্যামলবাবুর 1 মাসের আয় কত? 1 মাসের আয় হচ্ছে 11,232 টাকা। ঠিক আছে? তো শ্যামলবাবুর 8 মাসের আয় কত? 8 গুণ এটা তাহলে কত হচ্ছে? 89,856 টাকা। তাহলে এটাই কি হচ্ছে? শ্যামলবাবুর 9 মাসের খরচ। আমরা কি লিখবো? শ্যামলবাবুর 8 মাসের খরচ আয় সমান 9 মাসের খরচ। অতএব শ্যামলবাবুর 9 মাসের খরচ সমান কত? 89,856 টাকা। আমরা এইভাবে অঙ্কটাকে লিখে নেব। ঠিক আছে? তো এরপরে কি বলেছে দেখি? আমাদের কিছু গুণ করতে বলেছে ওপর নিচে বসিয়ে। এই গুণটা তো আমাদের করে দেওয়া রয়েছে। চলো এই গুণটা করি। 8 6 48, 48 এর 8 হাতে থাকে কত? 4, 7 8 এ 56, 56 আর 4 এ কত? 60, 60 এর 0 হাতে থাকে কত? 6। তো 8 5 এ 40, 40 আর 6 46, 46 হাতে থাকে কত? 4, 8 3 এ 24, 24 আর 4 এ কত? 28। এবারে কত হবে? এখানে একটা শূন্য বসবে। এটা 6 7 5 3 যোগ করে নেবো এখানটা আমরা। কত হচ্ছে? 8 6 13 3 হাতে থাকে 1, 14 4 হাতে থাকে 1 6 ঠিক আছে? তো আমরা এখানেও কি করবো? 8 আর 2 8 আর 2 16, 16 6 হাতে থাকে কত? 1 0 তোমার 4 2 8 এখানে আমরা একটা শূন্য বসাবো। দেখো এটা আমার 2 দিয়ে গুণ একই বলেছে। আমরা এখানে একই সংখ্যা বসিয়ে দেবো। যোগ করবো কত আসছে আমাদের এখানেতে? 6 7 1 8 8 ঠিক আছে? তো এখানে দেখো কত বলেছে? 3 3 এ 9 3 0 0 3 1 3 5 3 এ 15 0 3 0 1 5 9 3 3 6 6 ঠিক আছে? তো চলো এখান থেকে কি বলেছে দেখো 6 6 দিয়ে 12 2 আর দেখো কত 1 4 2 8 1 9 3 2 6 2 2 4 এখানে একটা শূন্য হবে। 4 6 24 এর 4 হাতে থাকে কত? 2 4 4 এ 16 16 আর 2 কত? 18 8 হাতে থাকে কত? 1 4 3 এ 12 12 আর 1 13 13 3 হাতে থাকে কত? 1 4 2 8 রাখে 9 ঠিক আছে? আমরা এটা যোগ করে নেব। 2 13 3 হাতে থাকে 1 15 5 হাতে থাকে কত? 1 8 9
এরপরে কি বলেছে দেখো, এই ঘন্টা করতে হবে। 8 × 6 = 48, 48 8 হাতে থাকে কত 4, 5 × 6 = 30, 30 আর 4 = 34, 34 আর 4 হাতে থাকে কত 3, 7 × 6 = 42, 42 × 3 = 45, এখানে 0, 8 আর 2 = 16, 16 6 হাতে থাকে কত 1, 5 দিয়ে 10 আর 1 11, 1 হাতে থাকে কত 1, 7 দিয়ে 14 রাখে 15, 8, 6 আর 4 10 এর 0 হাতে থাকে 1, 5 একে 6 একে 7, 5 আর 4 9, 1। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে দেখি। এখানে আমাদের এই 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটাই হবে 8, 2, 1, এখানে 0, 7 8 56, 56 6 হাতে থাকে কত 5, 7 2 14, 14 আর 5 19, 19 আর 9 হাতে থাকে কত 1, 7 1 7 আর 1 8, 8, 8 10 এর 0 হাতে থাকে 9, এখানে থেকে হচ্ছে 6 আর 2 6 দিয়ে 12, 12 2 হাতে থাকে কত 1, 5 দিয়ে 10 আর 1 11, 1 হাতে থাকে কত 1, 3 দুগুণে 6 1 7, এখান থেকে হচ্ছে 0 হবে। এই 1 2 দিয়ে গুণ আছে তাহলে 2 1 7 হবে। এবারে কি হচ্ছে দুটো 0 আছে, 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটাই বসে যাবে 6 5 3, 2 3 7 7 14 4 হাতে থাকে কত 1, 7 8 13 3 হাতে থাকে কত 1 4, আমাদের কত হচ্ছে 43,432। ঠিক আছে? তো এরপরে কি আছে 4 দিয়ে গুণ আছে, 4 1 4, 4 2 8, 5 4 20, এখানে 0 একই সংখ্যা হবে এখানে 4 8 0 2, এরপরে এখানে দুটো 0, এরপরে 1 দিয়ে গুণ আছে মানে কি হবে সেই সংখ্যাটাই বসে যাবে 1 2 5, যোগ করে নিই 4 8 আর 4 12 2 হাতে থাকে কত 1, 8 আর 2 10 এর 0 হাতে থাকে কত 1 2 2 4 1 5, 5 হাতে 7। চলো এরপরে কি বলেছে, এখানে কি বলেছে আজ প্রজাতন্ত্র দিবস, পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি করে লজেন্স পেলো। ওই দিন কতজন উপস্থিত ছিল, তাহলে আমরা কি করবো, এই যে 30,675কে আমরা কত দিয়ে ভাগ করবো 5 দিয়ে ভাগ করবো। দেখো এখানে আমরা সেই ভাগটাই করেছি, তাহলে কত হচ্ছে ক্লাবে কতজন উপস্থিত ছিল 6,135 জন। ঠিক আছে? চলো আমরা এইরকমই কিছু অঙ্ক আছে দেখে নিই এরপরে। তো আমাদের কি করতে হবে 22,387কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 3 18, 4 3 6 7 42, 6 3 18, এবারে কি আসছে আমার 7 নামছে, 6 1 6, বিয়োগ করলে কত হচ্ছে আমার 1, তাহলে এই 1টা কি আমাদের ভাগশেষ, ভাগশেষ এটাকে আমাদের ভাগফল। ঠিক আছে? চলো এরপর আমাদের এটা ভাগ করতে বলেছে। 8 5 40, 5 8 7 8 56, 2 3, 8 3 24, 8 2 16, 7 8 9 72, মিলে যাচ্ছে 0 হয়ে যাবে। তাহলে ভাগশেষ কত আসছে আমাদের 0, আর ভাগফল আসছে কত 5,729। চলো এরপরে কি বলেছে দেখি। এখানে 30,627কে 3 দিয়ে ভাগ করতে হবে। 30,627 তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 1 3, তারপরে কি হবে 0 নামলে যাবে না, তারপরে কি করতে হবে আরেকটা 0 নামবে বসাবে দিয়ে এখানে 6 নামবে, 3 2 6, এবারে কি আসছে 2 নামছে আবার যাবে না, আবার এখানে 0 বসাতে হবে, 27 3 9 27। ঠিক আছে? চলো এখানে দেখি করবে পরে আমরা এটাকে লিখে নিই 68,235, 9 দিয়ে 6 9 7 9 63,
5 2 5 9 দিলে 6 9 54 5 7 এখান থেকে কত হচ্ছে 3 9 8 কত 72 1 5 9 1 9 কত হচ্ছে 6 ঠিক আছে। তাহলে ভাগশেষ কত আসছে আমাদের 6 আর ভাগফল কত আসছে আমাদের 7581 ঠিক আছে। তো এখানে কি বলেছে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটের প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে রাখা হয়েছে। প্রত্যেক তাঁবুতে ৩৫ জন করে আছে। তো ১৪,৮০৫ জনের জন্য কতগুলি তাঁবু লাগবে? আমরা কি করব ১৪,৮০৫ কে ৩৫ দিয়ে ভাগ করব। তাহলে আমরা কত পেয়েছি দেখো ভাগফল ৪২৩ জন। তাহলে আমাদের ৪২৩ তাহলে আমাদের কতগুলি তাঁবু লাগবে? ৪২৩ টি। ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে ২১,৩২০ দিন সমান কত মাস কত দিন? কত মাস বের করতে হলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? ৩০ দিয়ে ভাগ করতে হবে। তাই তো? দিয়ে যে বাকি যেটা আমার ভাগশেষ করে দেবে তত দিন হয়ে যাবে। তো চলো আমরা এর পরের অঙ্কগুলো করি। দেখো কি বলেছে ৪৮০ সেকেন্ড সমান কত মিনিট? ৪৮০ সেকেন্ড সমান কত মিনিট? তাহলে সেকেন্ডকে মিনিটে করতে গেলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? ৬০ দিয়ে ভাগ করতে হবে। ৪৮০ তাকে আমরা কি করব? ৬০ দিয়ে ভাগ করব। ৬ ৭ ৪২ ৬ ৮ ৪৮ শূন্য। আমাদের কত মিনিট হচ্ছে? ৮ মিনিট। ঠিক আছে? ৫২০ সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? ভাগ করে নেব কত দিয়ে? ৬০ দিয়ে ভাগ করব। ৫২০ কে ৬ ৯ ৫৪ ৬ ৭ ৬ ৯ ৫৪ ৬ ৮ ৪৮ ৮ দিয়ে গুণ করব ৪৮ ৪৮০ বিয়োগ করলে কত আসছে আমাদের? ৪০ আসবে। তাই তো? তাহলে আমাদের কি আছে ৪০ এত সেকেন্ড। আর এটা কি আসছে মিনিট তাহলে ৮ মিনিট ৪০ সেকেন্ড। ঠিক আছে? চলো এরপরে কি বলেছে দেখো। ৭৭০ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তো মিনিট থেকে ঘন্টা মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? ৬০ দিয়ে। কারণ ৬০ মিনিট মানে ১ ঘন্টা। আমরা এখানে তো তাই করব। ৭৭০ তাকে আমরা ৬০ দিয়ে ভাগ করব। ৬ ৪ ৬ ৭ ৬ ৮ ৬ ৯ ৫৪ ৬ ১০ ৬০ আমরা প্রথমে এখানে ১ দিয়ে লিখি এখানে সরি ৬০ বিয়োগ করলে কত আসছে? ১ ৭ এদিকে শূন্য নামছে ৬ ৩ ১৮ হয়ে যাচ্ছে ৬ ২ ১২ ৫০ তাহলে কি হচ্ছে এত মিনিট মিনিট আর ১২ ঘন্টা ১২ ঘন্টা ৫০ মিনিট। তো এখানে থেকে কি হবে ৩৮,৩৭০ দিনে কত মাস কত দিন? তাহলে আমরা দিন থেকে মাসে পরিণত করতে হলে কি করব ৩০ দিয়ে ভাগ করব। আমরা এখানে কি লিখবো ৩৮,৩৭০ তাকে কত দিয়ে ভাগ করব ৩০ দিয়ে ভাগ করব। ৩০ ৩০ ৮ ৩ ৩০ ২ কত ৬০ ২ ৩ ৭ ৩ ৭ ২১ শূন্য ৩ ৯ ২৭ ঠিক আছে? আমার কত হচ্ছে এত মাস ০ দিন। ঠিক আছে? চলো এবার কি বলা যায় ৫২,২০৮ দিনে কত মাস? আমি করবো ৫২,২০৮ কে কত দিয়ে ভাগ করব ৩০ দিয়ে। ৩ ৪ ১ ২ ০ ৮টা নামছে যাচ্ছে না তাই তো? তো ৮টা নামে যখন যাচ্ছে না তখন আমাদের কি হবে এখানে একটা শূন্য হবে। এটা কি হচ্ছে এত মাস এটা কি হচ্ছে আমার দিন। এখানে কি বলেছে ৪৭২ মাস সমান কত মাসে কত বছর কত মাস? তাহলে আমরা কি করবো ১২ দিয়ে ভাগ করব।
4, 7, 2 একে আমরা 12 দিয়ে ভাগ করব। 3 বড় 36, 2 নামবে, 9 বড় 108, বিয়োগ করলে কত আসছে আমার? 4। এটা কি আসছে? মাস। এটা কি আসছে? দিন। ঠিক, এরপরে কি হবে? 366 মাসে কত বছর কত মাস? কত বছর? তাহলে কি হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 12, 3, 36, 6 নামবে, যাচ্ছে এখানে কি হবে? 0 হবে। তাহলে এটা কি হবে? 30 বছর কত মাস, তাই তো? 420 মিনিটে কত ঘন্টা? 420 কে আমরা কি করবো? 60 দিয়ে ভাগ করব, তাই তো? 7 ঘন্টা। ঠিক আছে, এরপরে কি বলেছে? দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তার মাসিক খরচ কত? 12,270 টাকা। তাহলে তার মাসিক আয় কত? ভালো করে অঙ্কটা পড়ো। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তাহলে 7 মাসে যে টাকাটা আয় করছে, খরচ করছে, সেই খরচটাকে যদি আমরা বের করতে পারি, সেটি কি হবে? তার 6 মাসের আয় হয়ে যাবে। তারপর আবার সেইটাকে 6 দিয়ে ভাগ করে নেব। তাহলে আমরা তার প্রতি মাসের আয় পেয়ে যাব। আমরা কি লিখব? দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার চালান। অর্থাৎ তার 6 মাসের আয় সমান কি হচ্ছে? 7 মাসের খরচ, তাই তো? তাহলে এবারে আমরা কি লিখব? তার মাসিক খরচ কত? 12,270 টাকা। 12,270 টাকা। তাহলে 7 মাসে খরচ কত হচ্ছে? 1,06,890 টাকা। এটাই কি তার 6 মাসের আয়? এটাই তো তার 6 মাসের আয়। তাহলে তার প্রতি মাসের আয় কত? আমরা এটাকে কি করব? 6 দিয়ে ভাগ করব। তো আমরা পাচ্ছি কত? 17,851 টাকা। ঠিক আছে? আমরা কি লিখব? অতএব দেবব্রত বাবুর মাসিক আয় কত? 17,815 টাকা। তো এই ধরনের এই অঙ্কটা বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা ভালো করে লিখে নাও। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো এখানে কি বলেছে? বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সোনাগো ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল? তো আমরা 250 টাকা, এটা কত হাজার টাকা ভাগ করছি? দেখো 17,000 টাকা। তাহলে 17,000 টাকাকে আমরা 250 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা পাচ্ছি কত? 68। দুটো শ্রেণীতে মোট কতজন, দুটো শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী ছিল? 68 জন করে, তাই তো? 68 জন ছাত্রছাত্রী ছিল। এখানে আমরা এইভাবে করলাম, আমরা দেখেছি এর আগে, তাই তো? তাহলে আমাদের এখানে দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে। দেখো এখানে কিছু আমাদের ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তো আমি ভাগগুলো করে দিয়েছি। তোমরা একবার স্ক্রিনটা অফ করে দেখে নাও, দিয়ে করে নাও। কারণ ভিডিওতে এটা টানা করতে গেলে অনেকটা বড় হতো, সেই জন্য আমি করে দিয়েছি। ঠিক আছে? একইভাবে পরের অঙ্কটা এখানেতে করে রয়েছে ক্ষয়েরটা। তো এখানে কি বলেছে দেখো, ৭৪,২৭৬ দিনে কত বছর, কত মাস, কত দিন? তো যখন দিন থেকে আমরা বছরে এটাকে পরিবর্তন করব, তখন কি করব? আমরা ৩৬৫ দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে? তো তারপরে যে এখানে যে এটা কি বেরোবে আমাদের? এত আমাদের বছর বেরোবে, তাই তো? আবার শেষে ভাগশেষ যেটা পড়ে থাকছে, সেটা আমাদের কি পড়ে থাকবে? দিন পড়ে থাকবে। কিন্তু ১৮১ দিনটা কি? এটাকে যদি আমরা ৩০ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? মাস পাবো। তো দেখো আমরা সেভাবে ৬ মাস ১ দিন পাচ্ছি। তো এই ধরনের বড়, বড় অঙ্কগুলো আমাদের এখানে ক্যালকুলেশন করতে গেলে অনেকটা সময় লাগতো। সেইজন্য আমরা এটা উত্তর করে দিয়েছি। তোমরা এখানে দেখে নাও। ২৫,৬৩২ দিন সমান কত হচ্ছে? ৭ বছর ৮২ দিন। তো ৩৬,৭৮৯ দিন সমান কত হচ্ছে? ১০ বছর ৯ মাস ১৯ দিন। তো একইভাবে এখানে দেখো ৬০,৫২৫ দিন সমান কত বছর, কত মাস, কত দিন? তোমার ১৬৫ বছর 10 মাস। ঠিক আছে? এটার কত হচ্ছে? ৪৪,৮০৬ দিনে কত বছর, কত মাস, কত দিন? ১২২ বছর ৯ মাস ৬ দিন। ঠিক আছে? এরপরে আমাদের কয়েকটি কি রয়েছে? বাস্তব সমস্যা, যেটা তোমরা নিজেরা এরকম করে কিছু সাজিয়ে করে নেবে। তো এইগুলো খুব একটা ইম্পোর্টেন্ট নয়। ঠিক আছে? আজকের মতন এখানে পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ভার্গব সাবস্ক্রাইব করো। ঠিক আছে? এই ধরনের ভিডিওগুলো আনতে গেলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তোমাদের এই সাবস্ক্রাইব করে তোমরা যদি আমাদের পাশে থাকো, তাহলে আমাদের ভালো লাগবে।
ঠিক আছে? আজকের মতন টাটা।